একটা লাল টকটকে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল দেবী। ওর নাম কৃষ্ণপ্রিয়া দেবী। এই সেন বাড়িতে আসার পর ওকে কেউ ভালোবেসে আবার কেউ তুচ্ছ করে দেবী বলেই ডাকে, কারণ ও ছোট জাতের মেয়ে। তবে ডাকলেই বা কি, জন্মসূত্রে নাম একখানে পেয়েছে, যাকে খণ্ডিত করার দুঃসাহস কারণ নেই। এ কথা আমি না, স্বয়ং এই বাড়ির ঠাম্মাই বলতো। পাশ থেকে দাইমা বলে ওঠে, আরে বাবা রে, এ তো রাঙা বউ। ওরে বাবা, না 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 দাদা, কাঁদে না কাঁদে না, না 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 না। এই ওই দোষকে ডাক, ওর বাপরে ডাক রে। একটা রাঙা বউ এসেছে ঘরে, দেখো দেখো কি সুন্দর হয়েছে। না না বাবা, ও কাঁদে না দাদা, কাঁদে না। পরিতোষের কানে যেতেই তেলে বেগুনে জ্বলে উঠল সে। আপনার একটা মেয়ে হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন হুজুর, সবাই ডাক। চাকর নিতাইয়ের অর্ধেক কথা শুনেই পরিতোষ তেড়ে উত্তর দেয়, থাক, আর বলা লাগবে না। শালা দিনের পর দিন লাগে একটা পুত্র সন্তান জন্ম দিতে পারে না, এটাকে রাখবই না শালা আর। আগে আগে কিছু বললেন নাকি কর্তামশাই? না 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 না, তুই এক কাজ কর, একটা ভালো ভ্যান গাড়ি জোগাড় করিস তো। নায়েব মশাই অর্থাৎ পরিতোষের এই বিশালাকার বাড়িটা রাতের আধারের সঙ্গে শান্ত হতেই শুরু হয় এক নির্মম হত্যালীলা। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, কর্তামশাই আপনি ছাড়ুন ছাড়ুন, আমি দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি। আমাকে। মার শালিকে মার, মার, মেরে ফেল একেবারে। ওগো, আমাকে এই অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আমি চলে যাব এই বাড়ি ছেড়ে, চলে যাব আমি। আমাকে আমাকে ছেড়ে দিন, দয়া করুন। ছাড়বো না ছাড়বো না, তোকে আজ একটা কঠিন ঘুম জগতে পাঠাবো। হ্যাঁ, চল বেঁধে ফেলে এটাকে। আমাকে দয়া করে প্রাণে মারবেন না স্বামী, এক্ষুনি পুরো পেটকে যাবে। আমাকে ছেড়ে দাও, মেরো না। আমার বংশটা নাশ করতে এসেছিল শালি, নিচু জাতের মাল একটা। কিন্তু সব কিছুর শেষ টানল এক রক্তহীন করা আর্তনাদ। বুঝলি পেকু, এই শীতের রাতে একটু বাংলা মাল, মাঝে মাঝে একটু গাঁজা টাজা পেটে না পড়লে এবার ভাল লাগে না একটু। ওরে দাঁড়া দাঁড়া, কথা কোস না, সে বালটা পাখিটা উড়িয়ে যাবে না নয়তো। হর বাড়া, টানা 10 দিন ধরে আসছি তোর সাথে, ফাঁদে পাখি পড়ে না, তা বেচবো কি আর মাল গিলবো কি? ঠিক বলেছিস, মাল ছাড়া যেন সন্ধ্যাটা নরক লাগে। এখন শুধু একটাই উপায় আছে রে, উত্তরের তালদিঘির মাঠ। ওইখানে শুনেছি জব্বর জব্বর পাখি পড়ে, বিকেলে চড়াতে আসে। আর ডাহুক বল, হারিকুয়ো, আলতি, পানকৌড়ি সব এসে এসে ঝাঁক বেঁধে থাকে ওখানে। না 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 না, এ তুই কি বলতেছিস রে? শুনেছি ওই তাল দিঘির জলে একটা প্রেতের বাস, ওখানে গেলে কেউ আর ফিরে আসতে পারে না। দেখ, ওসব ঘ্যাপলা গল্প, কিচ্ছু হবে না, ভাব একবার।
রোজ রাতে ইংলিশ মাল রমরমিয়ে টানবো, সাথে গাঁজা। তা অবশ্য ঠিকই কয়েছিস রে পেকু। চল চল তাহলে কাল থেকেই যাব। রাত নামতেই দুই ভাই চুপচাপ বেরিয়ে পড়ে তালদিঘির বিস্তীর্ণ মাঠের দিকে। শীতল হাওয়ায় দুলতে থাকা লম্বা ঘাসের ভেতর দিয়ে তারা ধীরে ধীরে হাঁটে। তাদের হাতে জাল, ফাঁদ, গুলতি আর ছোট্ট বাটিতে রাখা খাবার, সবই পাখি ধরার প্রস্তুতি। সবচেয়ে মূল্যবান ওদের নিজের হাতে বানানো বাঁশি, যার সুরে অন্ধকার রাতেও পাখিরা সুরের মায়ায় উড়ে আসবে। দূরে দিঘির কালো জলে চাঁদের আলো পড়তেই তাদের শিকারের রাত যেন সিনেমা দৃশ্যে খুলে যায়। দেখেছিস পেকু, কত মাল উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ রে, বাঁশিটা দে। এই বলে তারা মাছ ধরা জাল সাজিয়ে বাঁশি বাজাতে থাকে। পেকু বাঁশি বাজাতেই পাখিরা উড়ে আসে দাপিয়ে, আর ভগা জাল দিয়ে সেগুলো ধরতে থাকে। এদিকে দিঘির জলে চাঁদের আলো চিকচিক করছে, আর হরেক রকমের মাছ লাফালাফি করছে। ভগা, ভগা, আর এই ভগা, জাল নিয়ে আয়। এই দেখ কত মাছ কিলবিল করতেছে রে। আর দুটো খ্যাপ দি, যেন মেঘনা চাইতে জল। আরে বেশি লোভ ভালো না পেকু, পাখি শিকারে এসেছি আর কিছু না। তাছাড়া বলা যায় না কি হয়। দূর সালা, এসেছি যখন লুটে নিয়ে যাব পুরো। এই বলে জাল নিয়ে হাতের দুই ফাঁকে গলিয়ে ছুঁড়ে মারে দিঘির শান্ত জলে, আর মাছ ছুটে বেড়াচ্ছে চারিদিকে। ভগা, আজকে 750 দুই খানা টানবো দুই ভাই। জাল জাল টান, আয় বড় মাছ পড়েছে মনে হচ্ছে। ভগা আর না ভেবে তার সাথে হাত লাগায়, আর কিছু সময় টানলে জাল যেন উঠতে চায় না। অবশেষে জোরে টান দিলে আবার জালটা আসতে থাকে। মাটিতে উঠতেই তারা দেখে একটা কাটা মেয়ে মানুষের মাথা গলায় দড়ি পেঁচানো অবস্থায় তাদের জালে উঠে এসেছে। পেকু খানিকটা ভয় পেয়ে ওঠে। একিরে বাল, মানুষের মাথা মনে হচ্ছে। তোকে আগেই বলেছিলাম বেশি লোভ ভালো না বাড়া, তুই চোদু আছিস। বাড়া এখন পালা, পালা এখান থেকে। তোরে বলেছিলাম বেশি লোভ করিস না, বেশি লোভ করিস না। ভগা দৌড়াতে যাবে আর দেখে সেখানে কুয়াশার মধ্যে থাকা একটা নারী চরিত্রের আগমন। তার চোখে যেন আগুন জ্বলছে, চুল বাতাসে উঠছে, একটা নীল শাড়ি পরা, শরীরের কিছু মাংস যেন মাছে খুঁচে টেনে টেনে খেয়ে ফেলেছে। এখান থেকে মাছ চুরি করে বাজারে গিয়ে বেচে মদ গিলবি, তাই না পেকু? হায়, তোকে আজ এক দারুণ নেশায় ফেলছি। এই বলে তার বিশাল চেহারা দিয়ে তাকে হাতে তুলে নিয়ে ডুব দেয় সে দিঘির জলে। আর ভগা দূরে দাঁড়িয়ে থেকে পুরোটা দেখছিল। সমস্ত মাঠে আর দিঘির জলে যেন রক্তের বন্যা বয়ে যেতে লাগলো। অতি লোভে তাতি নষ্ট।
ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার এই দিঘি থেকে কেউ একটা সুতো নিয়ে যেতে পারে না। সেই পেতনি পেকুকে হাতের মুঠোয় করে চেপে চেপে মেরে ফেলতে লাগে। আর যা যা যা, পালা পালা আগে, যা দূর হ হতভাগা। নমস্কার বন্ধুরা, আধারে আড্ডায় তোমাদেরকে স্বাগত জানাই। আমি আহিত, আর প্রতিদিনের মতোই আমার সাথে আছে ইরা আর শুভম। আজকে একটা ছোট গল্প নিয়ে এসেছি, তো চলো বেশি কথা না বলে হাইপটা দিয়ে দিও আর একটা লাইক করে শুনতে শুরু করে দাও। শুরু হচ্ছে তাল দিঘির পেতনি বউ। অবশ্যই গল্পটা শোনার পরে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ। বাবা, বাবা তুমি চিন্তা করো না বাবা। হায় হায় রে মা, তোর এই রোগাক্রান্ত শরীর আর তোর অভাগা বাপটা কিচ্ছুটি করতে পারতেছে না রে মা। না বাবা না, অমন করে বইলো না বাবা। মা মারা যাওয়ার পর তুমি তো আমারে এতদিন আগলে রাখলে বাবা। না রে মা না, জন্মের পর থেকে এই বাপ তোকে বেশি কিছু দিতে পারেনি রে। অভাবে সংসারে দুটো ভাত দিতে গিয়ে হিমশিম খেয়ে যায় রে মা, হিমশিম খেয়ে যায়। তবে না, আর না, তো তোকে তোকে বাঁচাবই, আমি বাঁচাবই তোকে আমি কথা দিলাম রে মা। তুই সুস্থ হয়ে উঠবি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি তুই। আর এই বলে তার বাবা বাইরে চলে যায়। হাঁটতে হাঁটতে গ্রামের বটতলায় গিয়ে বসে আর একা একা মনে মনে ভাবতে থাকে, হায় ভগবান, 500 টাকা যদি আমাকে দিতে, মেয়েটাকে ওষুধ খাইয়ে বাঁচিয়ে তুলতাম। ডাক্তার বলেছে কালা জ্বর হয়েছে, ভারী ওষুধ লাগবে। একটা উপায় দে রে আমাকে, তুই যা বলবি আমি করতে রাজি আছি। আমি একটা উপায় দে আমাকে। আর হঠাৎই তখন একটা বৃদ্ধা এসে বলে, কি রে বাছা, একা একা কি এত চিন্তা করিস রে? হরিদাস একটু দুঃখের সাথে বলে, সে কথা তোমাকে আর কি যে বলি খুড়িমা। বৃদ্ধা বলে, আরে বল না আমাকে, বল দেখি, যদি আমি তোকে কিছু সাহায্য করতে পারি। হরিদাস সামনে আর কিছু ভেবে না পেয়ে তার সমস্ত কথা সেই বৃদ্ধাকে বলে। সব শুনে সেই বৃদ্ধা বলে, ও, এই ব্যাপার। তা এক কাজ করতে পারিস তো, ওই নায়েব মশাইকে একটু বলে দেখতে পারিস তো। আর এটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে যেন হরিদাস। কি কি বললে? ওই চামারটাকে? আরে ওর মন বলে কিছু আছে নাকি? খুড়িমা তুমি যাও তো না বকে, এমনিতে কি করি ভেবে পায় না, আর এসেছে। বৃদ্ধা তাও আরেকটা বার হরিদাসকে বুঝিয়ে বলে, যা বাছা, ওর কাছেই যা, গিয়ে না করলেও খোশামত করবি, যে সে যা চাইবে তুই তাই করে দিবি, দেখবি তোকে সাহায্য করবে। হরিদাস কিছুক্ষণের জন্য
একটু থমকে দাঁড়ায় আর ভাবে, কি আর করি, যাই খুড়িমার কথাই, দেখি কিছু হয় কি না। বিশাল বড় পাকা বাড়ি। হরিদাস যেতেই দেখে নায়েব মশাই স্নান করছে উঠোনে। হঠাৎ হরিদাসকে দেখতে পেয়ে নায়েব মশাই জিজ্ঞেস করে, কি খবর হরিদাস? আজকে কি মনে করে এদিকে? হরিদাস থতমত খেয়ে উত্তর দেয়, আগে আগে নায়েব মশাই, 500 টাকার খুব দরকার ছিল। আমি কথা দিচ্ছি, পরের মাসে হাতে টাকা আসলে সুদ সহ মিটিয়ে দেবো ক্ষণে। নায়েব মশাই হাসতে হাসতে গায়ে জল ঢালছে আর বলছে, আগের বার তোমার টাকা দেওয়া দেরি হওয়ায় 100 টাকা মাফ করেছিলাম, আর তোমাকে টাকা ধার দেবো আমি? নায়েব মশাই, মেয়ের আমার বড্ড অসুখ। ডাক্তার বলেছে দামি ওষুধ না খাওয়ালে বেশি দিন বাঁচবে না মেয়েটা। হ্যাঁ, এমন করবেন না মশাই, আমি আপনার পাদুকন ধরছি। 500 টাকার ব্যবস্থা আমার করে দেন নায়েব মশাই, 500 টাকার খুব দরকার। আহ, তা আমি কি করব বলো? আমি কি সবার ঠেকা নিয়ে পড়েছি? খামোখা জ্বালিও না তো। তোমার গিন্নিমা রেওয়াজে খাসির ঝোল করেছে, এসো 2 টুকরো ওটা দিতে পারি, কিন্তু 500 টাকা আমি তোমায় দিতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, এমন করে আমাকে ফিরিয়ে দেবেন না নায়েব মশাই, 500 টাকার আমার খুব দরকার। নায়েব মশাই, আপনি যা বলবেন আমি তাই করে দেব। একটি মাত্র দেখেন, দরকার হয় আমি আমার বাড়ি বন্ধক রাখবো আপনার কাছে। আহ, দাঁড়াও দাঁড়াও, বাড়ি বন্ধক দিয়ে থাকবে কোথায়? অসুখে মেয়ে নিয়ে রাস্তায়? ওর থেকে একটা কাজ করো, তুমি একটু আগে কি বললে? আমি যা বলবো তুমি তাই করবে? আগে আগে হ্যাঁ হ্যাঁ নায়েব মশাই। তাহলে যাও, উত্তরে আমার ওই তাল দিঘি আছে না একটা, ওই যেখানে ভয় ঠয় পায় অনেকে, ওখান থেকে যদি তুমি কিছু মাছ ধরে আনতে পারো তাহলে তাহলে আমি বিনে পয়সায় টাকা দেব তোমাকে, একদম এমনি এমনি। যাও। কথাটা শুনে হরিদাস যেন আকাশ থেকে পড়েছে। তাও মেয়ের অসুখ, সে মেয়ের কাছে কথা দিয়েছে তাকে ওষুধ কিনে দেবে, তাকে সুস্থ করে তুলবে। তাই সে কোনো কিছু না ভেবে হ্যাঁ করে দিল। আর সন্ধ্যা নামতেই বাড়ি থেকে মেয়েকে বলে রাতের খাবার খাইয়ে বেরিয়ে গেল তালদিঘির মাঠের উদ্দেশ্যে। শোন মা, আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। তুই একদম চিন্তা না করে চুপচাপ ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড় তো দেখি। বাবা, বাবা, হ্যাঁ মা, বল। তুমি তুমি কনে যাচ্ছ এত রাতে? তুমি আমার জন্য এত ভাইবো না বাবা। দেখবে দেখবে আমি কিছুদিন গেলেই সুস্থ হয়ে যাব বাবা। হরিদাস ওর মেয়ের চোখের দিকে তাকিয়ে ছলছল চোখ নিয়ে তাকিয়ে বলে, কোথাও না মা, তোর ওষুধগুলো কিনতে যাচ্ছি, হাতে কিছু টাকা এসেছে, এই শহরের দিকে যাব, বেশ রাত হবে ফিরতে। সব কিছু রাখা আছে মা, একদম ভয় পাবি না যেন, আমি শিগগিরই চলে আসব। এই বলে সে পাড়ি দেয় তালদিঘির দিকে। চলি রে। সাবধানে যাইও বাবা। নিজের মতো হাঁটতে হাঁটতে হরিদাস মনে মনে বিড়বিড় করে ভাবছে, না জানি আজকে কি আছে ভগবান, যা হবার হবে। নয়তো মা মরা মেয়েটাকে আমি বাঁচাতে না পারলে ওর মায়ের কাছেও আমি পাপী হয়ে থাকবো ভগবান, পাপী হয়ে থাকবো। হাঁটতে হাঁটতে কাছে যেতেই দেখে চাঁদের আলোয় জলটা চিকচিক করছে। আর ধীরে ধীরে হরিদাস জাল ফেলল দিঘির জলে। জয় মা, জয় মা, উঠিস মা। বাবা রে বাবা,
এত মাছ এখানে! রক্ষে করো ভগবান, রক্ষে করো ভগবান! আমার মনে কোনো লোভ নেই। এ মাছ কেবল আমার রোগে ধরা মেয়ের জন্য ধরতে এসেছি মা, আমার কোনো উপায় নেই। এই বলে আরও এক খেপ দিতেই দেখে থলে ভর্তি মাছ হয়ে গেছে। আর ঠাকুরের নাম গাইতে গাইতে এ যাত্রায় সে সফল হয়েছে। আর ওই রাতেই মাছ নিয়ে সে চলে যায় নায়েবের বাড়ি। নায়েব মশাই, ও নায়েব মশাই, নায়েব মশাই দরজা খুলুন নায়েব মশাই। উল্টো দিক থেকে ঘুম চোখে আলতো পায়ের আওয়াজ ভেসে আসতে লাগলো। হঠাৎ একটা দরজা খোলার আওয়াজ ভেসে গেল বাতাসের সাথে। ও তুমি হরিদাস? নায়েব মশাই, নায়েব মশাই, এই দেখুন, এই দেখুন আমি এনেছি, ওই দিঘি থেকে মাছ ধরে এনেছি। দেখেছেন নায়েব মশাই? কত মাছ, এই দেখুন। হরিদাস উত্তর দেয়, অসম্ভব, অসম্ভব। বলো বলো, তুমি কোথা থেকে চুরি করে এনেছো? হ্যাঁ? না 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 নায়েব মশাই, ওই দিঘিরই মাছ। দেখছেন না, দেখছেন না কেমন চক চক করতেছে? নায়েব বেশ খানিকক্ষণ তাকিয়ে দেখে। হ্যাঁ তাই তো, হ্যাঁ সত্যিই তাই। সব দেখে নায়েব কথা মতো 500টা টাকা দিয়ে দেয় ওকে। আর হরিদাসও খুশি হয়ে নায়েব মশাইকে প্রণাম করে সকালে ওষুধ আর কিছু ফল কিনে বাড়ি ফেরে। ঘরে ঢুকতেই খুশির উল্লাসে রাধিকা রাধিকা বলে চেঁচিয়ে ওঠে হরিদাস। রাধিকা, রাধিকা, মা আমার, এই দেখ, এই দেখ কি এনেছি তোর জন্য। অমনি তার মেয়ে খাটের পরে ছুটে আসে তার বাবার দিকে। বাবা, বাবা, তুমি তুমি কনে ছিলে বাবা আমারে সাইরা? আমি আমি রাতে খুব খারাপ স্বপ্ন দেখছি। জানো জানো কি হয়েছে বাবা? হরিদাস তার অসুস্থ মেয়েকে গলা জড়িয়ে ধরে বলে, কি মা, কি হয়েছিল? কে কে ওখানে? ও, আমার বাবারে চাই। বাবা বাড়িতে নাই, তুমি চলে যাও। আমি আমি খুব অসুস্থ। আমি আমি জানি রে মা, তোর কিচ্ছু হবে না রে। তোর বাবা তোর জন্য ওষুধ আনতে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি তুমি কেমন কইরা জানো গা? এবার কিন্তু আমার ভয় লাগতেছে। চলে যাও, তুমি চলে যাও। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আরে যাচ্ছি রে, যাচ্ছি, বোকা মেয়ে একটা। হরিদাস চুপ করে শুনে বুঝল, তাহলে কি সেই খুড়িমা? যাকে যাক। এর ঠিক সপ্তাহখানেক পর সন্ধ্যাবেলায় নায়েব মশাই আর তার কাজের লোক ভগা এসে ডাকাডাকি করে হরিদাসের বাড়ির সামনে। হরি, বাড়ি আছো? হরিদাস ডাক পেয়ে ছুটে আসে আর বলে, আরে আরে নায়েব মশাই, আপনি আমার এই গরিবখানায়? আমাকে ডাকলে আমি ছুটে যেতাম নিজেই। থাক থাক থাক। শোনো, মেয়ে কেমন আছে এখন? আগে আপনার দয়ায় খুব ভালো, ভগবান আপনার মঙ্গল করুক।
সে করবে খানে ভগবান মঙ্গল। তবে আজকে যদি মাছ না পাই তাহলে আমি যে তোমার অমঙ্গল করব। হরিদাস একটু জড়সড় হয়ে উত্তর দেয়। মানে? মানে ঠানে কিছু না, তৈরি হয়ে এসো। আজকে আবার যেতে হবে ওই তালদিঘির জলে মাছ ধরতে। আজকে আমি নিজের চোখে দেখব সেদিন তুমি মাছ ধরেছিলে নাকি ঢপ ছেড়ে অসুস্থ মেয়ের জন্য টাকাটা বাগিয়ে আনলে। হরিদাস তেমন আর কিছু না বলে বেরিয়ে গেল তাদের সাথে। মেয়ের দেওয়া কথাখানা রাখতে পারল না সে। বাবা, আজও আমি একা থাকুম বাবা। তুই চিন্তা করিস না মা, আমি যে একটা কাজ করছি, কাজ না করলে তোকে খাওয়াবো কি? তবে এটাই শেষ মা, সাবধানে থাকিস মা। এই বলে হরিদাস চলে গেল। আজকে তারা তিনজন, সাথে দিনের বেলা দিঘির জলে নৌকা রেখে এসেছে তারা। নৌকায় উঠে ভগা বলল, হুজুর, এইখানেই আমার ভাই পেকুকে ভূতে টেনে নিয়ে গেছিল, কিন্তু কিন্তু কিছুতেই মুখ দেখতে পারলাম না মালটাকে। নায়েব এক তাড়া দেয়, চুপ, একদম চুপ, চুপচাপ জাল ফেল। আর সাথে সাথেই ভগা জাল ফেলছে আর হরিদাস নৌকা বাইছে। কিন্তু কই, আজকে তো মাছের দেখা নেই কোনো। চাঁদের আলোটাও পড়ছে, কিন্তু মাছ কিলবিলার করছে না। নায়েব একটা উগ্রতার সাথে বলে ওঠে, হরিদাস, তোমার সময় ঘনিয়ে এসেছে। তুমি সেদিন এইখানে আসোইনি তাহলে? হ্যাঁ, মাছ তো জালে পড়ছেই না। আজকে আমি তোমাকে শেষ করে দেব। হ্যাঁ, আমার সাথে ছলনা করেছো তুমি। না 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 নায়েব মশাই, আমি সত্যি কথাই বলতেছি। এইখানেই আমি এসেছিলাম। ওই যে ওই পার থেকেই আমি 2 খ্যাপে অতগুলো মাছ পেয়েছি। আমি জানি না আজকে কেন জালে মাছ বাজছে না। আহ, কোনো কথা না। এই ভগা, ধর মালটাকে। আর তখনই তালদিঘির ওই শীতল জলে বুদবুদ হতে থাকে। হঠাৎ একটা বিকট শব্দে জল থেকে উঠে আসে সেই নারী মূর্তি। তার বিশালাকার শরীর নিয়ে হাসতে থাকে আর বলে, পরিদর্শন, চিনতে পারছিস আমাকে? কে কে আমার নাম ধরে ডাকলো? এত বড় সাহস কার হয়েছে এই গ্রামে? অমনি পিছনে ঘুরে দেখতেই আমাকে চিনতে পারিসনি এখনো? আমি ঈশ্বরী, তোর ঈশ্বরী রে। নায়েবের মনে তখন যেন মেঘে মেঘে ঘর্ষণ হতে লাগলো। ঈশ্বরী, ঈশ্বরী, তুমি 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 এখানে কি করে? তোমাকে তো আমি মেরে ফেলেছিলিস, তাই তো? এখনো বুঝতে পারিসনি শয়তান? নাকি পালিয়ে বাঁচতে চাস সব জেনেও? হরিদাস, হরিদাস, ভাগা ভাগা, নৌকাটা পারে নে নে রে শালা। এখান থেকে শিগগিরই চল আগে, নয়তো প্রাণে মারা যাবি। আগে আগে নায়েব মশাই, আগে। কিন্তু সে সুযোগ আর হলো না তাদের। ভগা এক লাফে নৌকা থেকে পালিয়ে পগার পাশ, আর ওদিকে হরিদাস ভগবানের নাম মুখে নিতেই আছে। আর মুহূর্তের মধ্যেই সেই প্রেতাত্মা তাকে নিজের বিশালাকার হাতের মধ্যে বেঁধে ফেলে আর নৌকা থেকে পরিতোষেনকে শূন্যে তোলে আর চিৎকার করে বলছে, মনে পড়ে সে রাতের কথা? পুত্র সন্তান জন্ম দিতে পারিনি বলে তুই আমাকে এই দিঘির জলে
মেরে গলায় দড়ি দিয়ে পাথর বেঁধে ফেলে দিয়ে গেছিলিস, মনে পড়ে শয়তান? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। আমাকে মার শালিকে, মার মার, মেরে ফেল একেবারে। ওগো, আমাকে এই অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আমি চলে যাব এই বাড়ি ছেড়ে, চলে যাব আমি। আমাকে আমাকে ছেড়ে দিন, দয়া করে। ছাড়বো না, ছাড়বো না, তোকে আজ একটা কঠিন ঘুম জগতে পাঠাবো। হ্যাঁ, চল বেঁধে ফেলে এটাকে। আমাকে দয়া করে প্রাণে মারবেন না স্বামী। এক্ষুনি ফুল পেটকে যাবে। ছেড়ে দাও। আমি আমি তোমার সাথে অন্যায় করেছি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার ভুলের জন্যই আজ আমাকে এখানে টেনে নিয়েছে। আমায় দয়া করে ছেড়ে দাও ঈশ্বরী, আমায় দয়া করে ছেড়ে দাও। ছেড়ে দেব? কোনো দিনও না। এই দিনটার জন্য অপেক্ষা করেছি বহুদিন ধরে, আর আজ এর বদলা নেব। চল আমার সাথে চল, দেখবি দেখবি গরমকালে এই দিঘির জল কত গরম, শীতে কতটা ঠান্ডা। আমার চামড়া, মাংস, রক্ত সব মাছেরা গিলে ফেলেছে। তোরও নেবে। তুই না আমার স্বামী ছিলিস? চল, এবার আমরা একসাথে এই দিঘির জলে সংসার করব। না 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 ঈশ্বরী, না, এমনটা করো না, করো না। আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওদের মুখের দিকে তাকিয়ে। চুপ, একদম চুপ। মায়ের গর্ভ থেকে দুগ্ধ পান করতে পারেনি, তার আগেই তো ওদের মেরে ফেলেছিলিস, তাই না? তুই হলি এই কলিযুগের কংস। এই সমাজে স্ত্রীলোক শুধুই কি সন্তান জন্ম দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, যখন দায়িত্ব বা মর্যাদা দিতে পারবি না, তখন কেন বিয়ে করে এনেছিলিস? বল বল শয়তান। হ্যাঁ, পাপ পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, ছাড়ে না। আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সম্পদ, ক্ষমতা, নারী দেহ আর নেশায় মত্ত হয়ে অহংকারী হয়ে উঠেছিলাম আমি। আমাকে আমাকে পারলে ক্ষমা করে দিও, পারলে ক্ষমা করে দিও। আমাকে আমাকে ক্ষমা করে দিও ঈশ্বরী, ক্ষমা করে দিও। নে, এখন শান্তি, শান্তি, খুব শান্তি পেলাম। তোদের মতন মানুষ শুধুই এই সমাজের উপর একটা কীট, তাই ছাড়া কিচ্ছু নয়। এবার এবার চিরতরে ঘুমিয়ে যা। আর এই সকল মুহূর্তের সাক্ষী হয়ে রইল স্বয়ং হরিদাস। এবার সে বুঝতে পারল যে এই দিঘি কেন অভিশপ্ত ছিল, আর কেনই বা সে বৃদ্ধা তাকে নায়েবের বাড়ি পাঠিয়েছিল, আর কেনই বা তার মেয়েকে সে পাহারা দিত। যাওয়ার সময় শুধু একবার হরিদাসের দিকে তাকিয়ে বলল, আমার প্রতিশোধ শেষ হলো। যা, তুই বাড়ি ফিরে যা। ঈশ্বরী হয়ে আমি রাধিকাকে কি করে ক্ষতি করতে পারি বল? বাড়ি ফিরে যা হরিদাস। হরিদাসের কাছে যেন পুরোটাই একটা স্বপ্ন লাগছিল। সে আর কিছু না দেখেই বাড়ি ফিরে যায় তার মেয়ে রাধিকার কাছে। দরজা খুলতেই, রাধিকা, বাবা, বাবা, বাবা। রাধিকা,
কি হয়েছে বাবা? তুমি তুমি কাঁদছো কেন এত? বলো, তোমার কি শরীর খারাপ নাকি বাবা? না রে মা, এমনি তোর মায়ের কথাটা খুব মনে পড়ে গেল আজকে। তারও তো রোগে ধরেছিল, কতটা কষ্ট পেয়েছিল। তুই ঠিক হয়ে যাবি, ঠিক হয়ে যাবি মা। আমরা নদীতে মাছ ধরতে যাব, তুই স্কুলে যাবি। পূজা, পেলা, ঝন্টুদের সাথে কিতকিত ডাঙ্গুলি খেলবি। আর তুমি তুমি আমাকে চুল বেঁধে দেবে।